আবারও ধাক্কা লেগেছে আমেরিকার স্টক মার্কেটে। ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোমে পাওয়েলের এক মন্তব্যের পর এই নিম্নগতি শুরু হয়। পাওয়েল বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আধুনিক বিশ্ব ইতিহাসে অকল্পনীয় এবং এটি চরম মাত্রার অনিশ্চয়তা তৈরি করবে। এর ফলে এক ধাক্কায় ডো 700 পয়েন্ট বা 1.73%, S&P 500 2.24% এবং নাসডাক 3.07% কমে গেছে। ইন্টারেস্ট রেটে যে কোনো ধরনের পরিবর্তন আনার আগে এই ট্যারিফ কতটা কার্যকর তা ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করার পক্ষে তিনি। তার বক্তব্যটা আমরা একটু শুনে আসতে চাই। As you repeatedly emphasize, communication and transparency are very important for the Fed. The administration is, as I mentioned in my remarks, is implementing significant policy changes, and particularly trade now is the focus. And the effects of that are likely to move us away from our goals. So unemployment is likely to go up as the economy slows in all likelihood, and inflation is likely to go up as tariffs find their way, and some part of those tariffs come to be paid by the public. So that's the strong likelihood, and my hope is that we'll get through this and get back. Well, we're always going to be aiming for maximum employment and price stability. That's what we do. I do think we'll be moving away from those goals probably for the balance of this year, and then, or at least not making any progress, and then we'll resume that progress as we can. এদিকে ট্রাম্প প্রশাসনের জন্য আরেকটা ধাক্কা হয়ে আসতে পারে আদালত, কারণ ভেনেজুয়েলার অভিবাসীদের জোরপূর্বক এল সালভাদরে পাঠানোর ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন ওয়াশিংটন ডিসির ফেডারেল বিচারক। বুধবার বিচারক জেমস বোসবার্গ এক রায়ে বলেন, আদালতে নিষেধাজ্ঞা সত্ত্বেও তা অমান্য করে ওই অভিবাসীদের বিতাড়িত করে ট্রাম্প প্রশাসন। সরকারের এমন কর্মকাণ্ড তার আদেশের প্রতি ইচ্ছাকৃত অবজ্ঞা বলে উল্লেখ করেন তিনি। 46 পৃষ্ঠার রায়ে বোসবার্গ আরও লিখেন, আদালত এই সিদ্ধান্ত সহজে বা তাড়াহুড়ো করে নেয়নি, বরং সরকার পক্ষকে তাদের কর্মকাণ্ড সংশোধন বা ব্যাখ্যা করার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তাদের কোনো উত্তরই সন্তোষজনক নয়। একই সময়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে যাওয়ার পর এই প্রথম একটি জনসভায় তিনি অভিযোগ করেন, দায়িত্ব নেওয়ার পরে এর মধ্যেই আমেরিকার যথেষ্ট ক্ষতি এবং ধ্বংস করে ফেলেছেন ট্রাম্প প্রশাসন। আমরা তার বক্তব্যটাও শুনে আসতে চাই। Fewer than 100 days, this new administration has done so much damage and so much destruction. It's kind of breathtaking it could happen that soon. They've taken a hatchet to the Social Security Administration, pushing an additional 7,000 employees, 7,000 out the door in that time, including the most seasoned career officials. Now they're getting ready to push thousands more out the door. তবে এইসব সমালোচনায় কান দেওয়ার সময় নেই প্রেসিডেন্ট ট্রাম্পের। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি জানাচ্ছে, আইআরএসে ফ্রি ট্যাক্স ফাইলিং এর ক্ষেত্রে ডাইরেক্ট ফাইল প্রোগ্রাম বাতিল করতে যাচ্ছেন তারা। আমেরিকার এমন ঘটনাবহুল দিনে বাংলাদেশের জন্য সুখবর হলো, টাইম ম্যাগাজিনের প্রভাবশালী 100 ব্যক্তির মধ্যে ঠাঁই পেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতাদের মধ্যে 21 জন এই তালিকায় ঠাঁই পেয়েছেন। সেখানে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবাউম, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইলন মাস্কের মতো ব্যক্তিরা। সবচেয়ে বড় কথা, টাইম ম্যাগাজিনে ডক্টর ইউনূসকে নিয়ে লেখাটি দিয়েছেন আমেরিকার সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টন। অন্য খবরটি হলো, ইউরোপীয় ইউনিয়নের নিরাপদ 60টি দেশের তালিকায় ঠাঁই পেয়েছে বাংলাদেশের নাম। এর ফলে এসব দেশে যেসব বাংলাদেশি অভিবাসীরা আশ্রয় চেয়েছেন তাদের জন্য আশ্রয় পাওয়া কঠিন হয়ে উঠবে। রাজনীতির খবর হলো, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বের হয়ে দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে, নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে তারা অসন্তুষ্ট। এর যৌক্তিকতা আমরা খুঁজে দেখার চেষ্টা করব আজকের আলোচনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি TVN 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল, এবং বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমার সাথে যুক্ত হচ্ছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ শেখ আল মামুন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা বেশ কয়েকটি বিষয় আলোচনা করার চেষ্টা করেছি আমাদের ভূমিকায়, তবে শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান আপনার কাছে, সেটি হলো
জেরোমে পাওয়েলের বক্তব্য। তিনি বলছেন যে মডার্ন হিস্ট্রিতে এই ধরনের আনপ্রেসিডেন্টেড ঘটনা অর্থাৎ টেরিফ আরোপের ঘটনাটিকে তিনি বলছেন তিনি খুব একটা দেখেননি এবং এটি চরম একটা অস্থিরতা অনিশ্চয়তা তৈরি করছে বলে তিনি বলছেন। তার প্রভাব পড়তে শুরু করছে স্টক মার্কেটে, অর্থাৎ ঠিক টেরিফ ছেড়েও যেন ছাড়ছে না আমেরিকার অর্থনীতিকে। আমরা 90 দিনের জন্য স্থগিতাদেশ দেখার পর স্টক মার্কেট উঠতে শুরু করেছিল, আবারও পড়তে শুরু করেছে। এই অনিশ্চয়তাটা কিংবা অর্থনীতিবিদরা মনে করছেন যে এই উঠানামাটাই সবচেয়ে বেশি খারাপ বিষয়, অনেকটা হাই প্রেশারের মতো। ঠিক, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা নিজে তো অর্থনীতিবিদ নই, কিন্তু আমরা দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা আসলে কি চাই? আমরা চেয়েছিলাম যে আমাদের দেশে যে নতুন প্রশাসন আসার পর অর্থনৈতিক ক্ষেত্রে একটা মানে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, জিনিসপত্রের নিত্য পণ্যের দাম কমতে শুরু করবে এবং আমরা একটা স্থিতিশীলতায় পৌঁছবো। কারণ ইলেকশনের আগে আপনাদের মনে আছে এটা ছিল একটা প্রধান ইস্যু, যে অর্থনৈতিক মন্দা অবস্থা যে আমেরিকায় চলছিল জো বাইডেনের আমলে, সেটা আমরা কাটিয়ে উঠবো, আমরা সবাই সুফল মানে পাবো, তাই না? আপনি যেই দলের যাকে আপনি ভোট দেন, আমরা তো নাগরিক, এই দেশের নাগরিক হিসেবে আমরা মনে করি অর্থনৈতিক স্থিতি অবস্থা যদি আসে, অর্থনৈতিক অবস্থা যদি ভালোর দিকে যায়, তাহলে এটা সবার জন্যই ভালো। কিন্তু আনফরচুনেটলি গত যে 90 দিনের মতো সময়ে সেটা কিন্তু দেখা যাচ্ছে না, খুবই আপস এন্ড ডাউন যাচ্ছে, অস্থিতিশীল থাকছে অর্থনৈতিক পরিস্থিতিটা। আপনি যেমনটা বললেন যে কয়েকদিন আগে ট্যারিফের যখন ঘোষণা আসলো তখন শেয়ার বাজারে দরপতন হয়েছিল ব্যাপকভাবে, 6-7% পড়ে গিয়েছিল। কিন্তু তিনি প্রেসিডেন্ট ট্রাম্প যখন সেই ট্যারিফের অবস্থাটাকে একটু স্থগিত করলেন 90 দিনের জন্য, বেশিরভাগ দেশের জন্য, সব দেশের জন্য না, তখন কিন্তু আবার আমাদের যে স্টক মার্কেটটা আবার আগের জায়গায় প্রায় পৌঁছে গিয়েছিল, আগের জায়গায় যায়নি কিন্তু প্রায় পৌঁছে গিয়েছিল। কিন্তু আবার আজকে যখন জেরোম পাওয়েলের মতো একজন বড় ধরনের অর্থনীতিবিদ তিনি শঙ্কা প্রকাশ করেন দেশের অর্থনীতি নিয়ে, এর ভবিষ্যৎ নিয়ে, তখন কিন্তু বাজারটা আবার টালমাটাল হয়ে উঠেছে। তিনি বলেছেন যে এরকম ধরনের ঘটনা গত কয়েক দশকে ঘটেনি। এটা কিন্তু তার আগেও যে ট্যারিফের মাধ্যমে রেভিনিউ সংগ্রহ করে দেশের অর্থনৈতিক অবস্থাকে ভালোর দিকে নিয়ে যাবে, এই যে পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প করেছে, এটা কিন্তু তার আগেও অনেক প্রথিতযশা যারা ইকোনমিস্ট এই দেশের, তারা বলেছে যে এটার মাধ্যমে অর্থনীতির মানে স্থিতি অবস্থা কখনোই ফিরে আসতে পারে না। কারণ হচ্ছে এটা খুবই একটা বোকার মতো একটা ধারণা যে আপনি ট্যারিফের মাধ্যমে যে টাকা রোজগার করবেন, রেভিনিউ রাজস্ব মানে বাড়িয়ে আনবেন দেশের, এইটার মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে না। এই জন্য আপনাদের অনুষ্ঠানে আমরা আলাপ করেছি ট্যারিফের যে কারণে যে দামটা বেড়ে আসবে জিনিসটা, সেটা তো এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যারা ভোক্তা তাদেরকেই পে করতে হবে। কারণ একজন যে ব্যবসায়ী তিনি তো সেই খরচটা বহন করবেন না, এটা মেক সেন্স করে না। ওর একটা পুঁজিবাদী দেশে একজন যে পুঁজিপতি তিনি সমস্ত মানে লস নেবেন এবং ভোক্তারা এটা লাভবান হবেন, এটা ঘটে না, এটা ঘটবে উল্টোটাই। এটা গেল একটা দিক। আরেকটা হচ্ছে শুধু যে ট্যারিফের ব্যাপারে, ট্যারিফটা বাড়িয়ে তিনি ক্ষান্ত হননি। আপনি জানেন যে গত 2-1 দিনের মধ্যে চায়নার উপর অনেকটা রাগান্বিত হয়ে তিনি ট্যারিফ ঘোষণা করেছে 245%। 245% মানে হচ্ছে 2.5 গুণ। আপনি একটা জিনিস যদি 1 টাকা দিয়ে এই দেশে ঢুকতো, সেটা এখন 3.5 টাকা দিয়ে রাফলি যদি ঢুকে, তাহলে এর যে বাড়তি দামটা, এটা তো ভোক্তা হিসেবে আপনাকে আমাকে বহন করতে হবে, এবং যার জন্য অর্থনীতি অনেক অস্থিতিশীল হয়ে পড়ছে। এবং কানাডার উপর ট্যারিফও তো তারা উইথড্র করেনি, তা বাকি দেশগুলোর উপর 90 দিনের জন্য স্থগিত করেছে, যার জন্য এটা ভালোর দিকে যাচ্ছিল ইকোনমিটা। আবার কি মনে করে তিনি এটা করলেন, 250% প্রায় চীনের উপর, চীন করেছে উল্টো আবার 125% আমাদের পণ্যের উপর। এই যে ট্যারিফ যুদ্ধটা চলছে, তাতে করে অর্থনীতি ব্যাপকভাবে অস্থিতিশীল হয়ে পড়েছে, এবং এর ধাক্কা শুধু আমেরিকাতে না, সেটা ইউরোপেও গিয়ে লেগেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউরোপিয়ান ইউনিয়নকে, তোমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে তোমরা কার পক্ষে, তোমরা কি আমাদের সাথে থাকবা নাকি চায়নার পক্ষে তোমরা যাবা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে ভবিষ্যতে। কারণ হচ্ছে অনেক ইউরোপিয়ান দেশ মনে করছিল যে আমেরিকার বাজার যদি তাদের জন্য মানে একটু কঠিন হয়ে পড়ে ঢোকা ট্যারিফের কারণে, তারা হয়তো বিজনেসটা করবে চায়নার সাথে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি, আপনাদের মনে আছে যে জর্জ বুশ জুনিয়র বুশ, তিনি যে
টেরোরিজমের এগেনস্টে যে যুদ্ধটা হয়েছিল আর কি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ 2004-5-6 এর দিকে, তখন তিনি ঘোষণা করেছিলেন ইউ আর আইদার উইথ আস অর মানে ইউ আর নট উইথ আস। হ্যাঁ, এরকম যে একটা পক্ষপাত সরাসরি ভাবে নেওয়ার জন্য মানুষকে চাপ দেওয়া, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার করছেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য মিত্রদের ক্ষেত্রে। তাদেরকে বলে দিয়েছেন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কার সাথে বিজনেস করবেন। তো এইসব যে অস্থির অবস্থা, যার জন্য আমাদের যে মার্কেটটা এটা আস্তে আস্তে শুধু স্লো ডাউন করছে না, কনজিউমার যে ইন্ডেক্স এটা কমে যাচ্ছে না, এটা আস্তে আস্তে কিছু কিছু ইকোনমিস্টরা বলছে এটা রিসেশনের দিকে যাচ্ছে, যে মন্দা অবস্থাটা এমন জায়গায় গিয়ে পৌঁছবে যে এটা অলরেডি এক ধরনের হয়তো আবার পাওয়া যাচ্ছে অনেক অর্থনীতিবিদ আগামী 12 মাসের মধ্যে 45% মন্দার একটা ইঙ্গিত দিচ্ছেন। আমি একটু শেখর মামুন, জি সেটা তো আমাদের জন্য খুব দুঃখজনক। ভালো কিছু হবে না, এবং আমরা তো চাই যে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হোক, যার মাধ্যমে হোক, কিন্তু সেটা তো হচ্ছে না। এবং রিপাবলিকানদের ভোট দেওয়ার পিছনে অনেক নাগরিকেরই এই ধরনের একটা বিষয় ছিল যে ডেমোক্রেটরা অর্থনীতিকে ভালো জায়গায় আনতে পারেনি, বিশেষ করে জো বাইডেন প্রশাসন অর্থনীতিতে স্বস্তি আনতে পারেনি। তাই অনেকেই মনে করেছিলেন যে রিপাবলিকানরা নির্বাচিত হলে দেশের অর্থনীতিতে এক ধরনের স্থিতিশীলতা আসবে। শেখাল মামুন, আপনার কাছে জানতে চাই, যেটি প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান বারবার তার আলোচনা আনছিলেন চায়নার বিষয়টি, এবং চায়নাকে 245% দেয়া, তাদের 125% দেয়া। গতকালকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে বল এখন চায়নার কোর্টে, আমরা চায়নার কাছে যাব না, চায়না আমাদের কাছে আসতে হবে। উল্টো আমরা যেটি দেখছি, চায়না তাদের অবস্থানে দৃঢ় আছে, তারা এর মধ্যে নেগোসিয়েটর নিয়োগ দেওয়া শুরু করেছেন, তারা ঘোষণা দিচ্ছেন যে বোয়িং তারা আমেরিকা থেকে কিনবেন না, তারা সাউথ ইস্ট এশিয়ান দেশগুলোকে সহযোগিতা করবেন। মালয়েশিয়াতে চীনের প্রেসিডেন্ট সফর করছেন, তিনি বলছেন যে আমরা সাউথ এশিয়ার দেশগুলোকে এই ধরনের টেরিফের কারণে যদি কোনো সমস্যা পড়ে আমরা হেল্প করব। তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে। চায়নার বিরুদ্ধে এই যে একটা অটল অবস্থা আমেরিকার, এবং আমেরিকা বলছে আমরা যাব না, তাদেরকে আসতে হবে, শেষ পর্যন্ত এটার ভবিষ্যৎ কি দেখছেন আপনি? Well, thank you. We are expecting the dawn of the golden age. আমাদের প্রেসিডেন্ট যখন তার ইনঅগ্রেশন স্পিচে বলছিল যে আমাদের গোল্ডেন এজ শুরু হয়ে গেছে, সো আমরা ভাবছিলাম ডিমের দাম অনেক কমবে, কিন্তু ইনস্টেড অফ দ্যাট ইটস গোইং আপ। কমেছে, মাঝখানে আবার কিছুটা কমেছে, একেবারে $12-13 চলে গিয়েছিল। Up, but the fact is it's not the dawn of the golden age. We have to accept that. So inflation was coming down to 2.4%, but আমরা আজকে পাউল যেটা বলতেছিল যে the inflation is not going to go down, it's going to go up because the দ্রব্যমূল্যের দাম তো বাড়তেই থাকবে because of this tariff। তার কারণ সমস্ত ইকোনমি সবাই জানে যে আমরা কিন্তু উই ক্যানট প্রডিউস, আমাদের সে ধরনের ক্যাপাসিটি নেই, ফ্যাক্টরি নেই, সে ধরনের লোক বল নেই, রিসোর্সেস নেই যে আমরা সবকিছু প্রডিউস করব। সো এটাই কিন্তু ফ্যাক্ট, এটাই রিয়ালিটি, এবং সেটাকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বিশ্বাস করতে পারতেছে না। তারা ওয়ান্ট টু প্রডিউস এভরিথিং, টিভি, ফোন, ল্যাপটপ, অ্যাপল, আইফোন, এভরিথিং। সো বাট ইটস কোয়াইট ইম্পসিবল যে আমেরিকাতে সবকিছু প্রডিউস করা। বাট হ্যাঁ, এখন আমেরিকা 245% ট্যারিফ করছে, ইজ আনথিঙ্কেবল। They want to really force China to come into the negotiation table, and they want to have some compromise from the Chinese government যে তোমরা কি করে ইনভেস্ট করবে আমেরিকাতে, সেটা হচ্ছে তাদের মেইন অবজেক্টিভ। আমরা আজকেও দেখতেছিলাম যে NVIDIA যে one of the most important chips for গাড়ি, ডিফেন্স, everything for everything, NVIDIA আমাদের যে প্রসেসর, গ্রাফিক্স, সুপার কম্পিউটার সবকিছুতে NVIDIA ইউজ করা হয়। সেটা কিন্তু তাদেরকে এখন $5.5 billion তাদের লস দিতে হবে, এবং তাদের শেয়ার প্রাইস আজকে অলমোস্ট 7% ড্রপ করছে। সো এর কারণে কিন্তু সমস্ত ব্লু চিপস যেগুলো বলা হয় AMD, ব্রডকম, অল দোজ থিংস, ইন্টেল, এভরিবডি ওয়েন্ট ডাউন। সো চায়নাকে আমেরিকা যেটা চায় যে আমেরিকা, বাট হোয়াট, দিস আর দ্য টু বিগেস্ট, আমরা জানি যে ট্রেডিং biggest economy, America and China, that they cannot really fight with each other. It's not going to eventually help neither of those countries. So তাদেরকে অবশ্যই the best way to sit down, negotiate. But China যেটা বলতেছে যে what we need some respect. We need the respect. যেটা বলতেছিলাম, we need respect. We need somebody from the American government, from the Trump administration, then who we could sit down and talk. তার কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অনেক সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট তারা এক্সে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। That's not really nice. That's not the way the China, getting the respect. China is also, আমরা আমাদের প্রিভিয়াস ভাই বলতেছিল যে has a lot of other outlet to do the business with the European Union, Australia, Asian country গুলা, Japan,
Even Japan কিন্তু now they are more willing to work with the China because this is very 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 important. আর একটা জিনিস সেটা হচ্ছে যে দেখেন স্টক মার্কেটে শুধু শেয়ারের দামই কমতেছে না, আমরা জানি যে ট্রেজারি যে বন্ড চায়না স্টপ বাইং ইনস্টেড চায়না সেল করতেছে, এবং চায়না যদি মোর দেন $700 বিলিয়ন ট্রেজারি বন্ড হোল্ড করে আমেরিকা, সেটা যদি তারা বিক্রি করা শুরু করে তখন আমাদের ট্রেজারি কিন্তু এই যে আমাদের প্রাইম রেট যখন দেখতেছে যে গত সপ্তাহে আমরা দেখছি 7% উপরে চলে গেছে। সো তখন আমেরিকান গভর্নমেন্টকে দে হ্যাভ টু পে মোর মানি to refinance their debt. So it's not also a good sign. Therefore, people are not thinking that America is a stable country where we could invest and buy their securities. So এটা কিন্তু শুধু চায়নার জন্য না, আমেরিকার জন্য ক্ষতিকর, সারা বিশ্বের জন্য ক্ষতিকর। So best thing would be to sit down, find reasonable negotiation এবং reasonable point to work together for both countries. জি, আমি একটু প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান আপনার কাছেও যেতে চাই। সেটি হলো যে টেরিফের বিষয়টি যখন খুব সরগরম ছিল তখন অভিবাসনের বিষয়টি কিছুটা নিচে নেমে এসেছিল, কিন্তু টেরিফ 90 দিনের জন্য স্থগিত, আলোচনা চলছে, বেশ কয়েকটি দেশের সঙ্গে প্রপোজাল প্রায় চূড়ান্ত হয়েছে, 10টির কথা তারা হোয়াইট হাউস বলছে, 75টির বেশি দেশ নেগোসিয়েশন করতে চেয়েছে, এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ দূত তিনিও আসছেন এই সপ্তাহে এসে আমেরিকার সঙ্গে আলোচনা করবেন। অভিবাসন ইস্যুতে একটু চোখ ফেরাতে চাই। অভিবাসন ইস্যুতে আমরা শুরু থেকে দেখছিলাম যে বিভিন্ন এক্সিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে আদালতে নিষেধাজ্ঞা আসছিল। সবশেষ এখন যেটি দাঁড়িয়েছে ভেনেজুয়েলিয়ানদের ডিপোর্ট করার বিষয়ে বিচারক বলছেন যে ট্রাম্প প্রশাসনকে আদালত অবমাননার বিষয়ে তারা অভিযুক্ত করতে পারেন, এবং এই অভিযুক্তটা একেবারে অনিচ্ছাকৃত কোনো ভুল নয়, ইচ্ছাকৃত ভুল হিসেবে তিনি দেখছেন। যদি হয়ে যায় তিনি এই ধরনের কোনো একটা রায় দেন যে তারা আদালত অবমাননা করেছে, সেটি কি ট্রাম্প প্রশাসনকে রিথিঙ্ক করা কিংবা ভাবার বিষয়টি আনবে, নাকি তারা যে অটল আছেন অভিবাসন ইস্যু তো আসলে তাদের নির্বাচনী এজেন্ডা ছিল, তাই এটাতে অটল থাকাটা অস্বাভাবিক কিছু নয়, এই অটল অবস্থাটা থাকবে বলে আপনার কাছে মনে হচ্ছে? জি, দেখুন আপনি যেটা বললেন যে অর্থনৈতিক মন্দা অবস্থার কারণে ইমিগ্রেশন ইস্যুটা মনে হচ্ছিল যেন একটু ব্যাক বার্নারে চলে গেছে, আসলে কিন্তু এটা ঘটেনি। অর্থাৎ ইমিগ্রেশন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অল অ্যালং সচল রয়েছে, কিন্তু অর্থনৈতিক অবস্থাটা যেহেতু আমাদের প্রত্যেক নাগরিককে মানে টাচ করে, আমাদের জীবনকে স্পর্শ করে দেয়, এই জন্য জিনিসগুলো আমরা বেশি বেশি দেখছিলাম এবং এই বিষয় নিয়ে কথা বলছিলাম। কিন্তু আড়ালে কিন্তু ইমিগ্রেশনের যে ডিপোর্টেশন এই জাতীয় জিনিসগুলি চলমানই ছিল। অর্থাৎ ইমিগ্রেশনের ব্যাপারটা তো শুধু তাদের জন্যই একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যারা হচ্ছে মনে করুন যে ডিপোর্টেশনের শিকার হয়ে পড়ে, তারা এবং তাদের ফ্যামিলি, তাদের আত্মীয় স্বজন, এই জন্য ওই জিনিসটা কিছুটা আড়ালে ছিল। কিন্তু ইমিগ্রেশন নিয়ে তার যে প্রক্রিয়া সেটা চলমান। আপনি যেটা বলছেন যে ইমিগ্রেশনের বিষয়ে যে জেমস বোসবার্গ যে একটা রায় আজকে দিয়েছে ফেডারেল জাজ, সেটার পরে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিছু নড়ে চড়ে বসবে কিনা, আমি এটার ব্যাপারে বলতে চাই যে উই উড থিঙ্ক সো, কারণ একটা আমাদের দেশে আইনের দেশ, এখানে আদালত যেটা বলে সেটাই শেষ কথা। সুতরাং আমরা তো একটা আইনের দেশ হিসেবে এটা আশা করতেই পারি যে আইনের মাধ্যমে যেটা সঠিক সেই কাজটাই তারা করবে। অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডারই শেষ পর্যন্ত দেখা গেছে, শুধু এটা ইমিগ্রেশনের ব্যাপারে না, অনেক ব্যাপারে, যেমন মনে করুন যে ওই যে ডোজ, যেটা এলন মাস্ক যেই ডিপার্টমেন্টে দেখভাল করছে, যে ফেডারেল যে আর কি ফেডারেল যত ফান্ড সেগুলিকে গভর্নমেন্টকে এফিসিয়েন্ট করার জন্য যে ছাঁটাই করা হচ্ছে ঢালাও ভাবে, এমনকি সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, মেডিকেডের মতো প্রোগ্রামগুলিকেও এলন মাস্ক টার্গেট করছে। এটাও তো অনেকে বলছে যারা আইন জানে যে এটা ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করতে পারে না, কারণ এগুলি টাকা পয়সার যে আর কি অ্যালোকেশন কিংবা বাজেট, এটা কিন্তু আমেরিকার আইনে হচ্ছে কংগ্রেস এটাকে নির্ধারণ করবে। অনেকগুলো ডিপার্টমেন্ট, যেমন ডিপার্টমেন্ট অফ এডুকেশন, এটা কংগ্রেস এগুলিকে প্রতিস্থাপন করছে এই দেশে, তো সেইগুলো প্রেসিডেন্সিয়াল অর্ডারে, এক্সিকিউটিভ অর্ডারে আসলে এগুলিকে বাতিল করে দেওয়া যায় না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এগুলি করছে অহরহ। তো আমাদের দেশে যেহেতু এটা আইনের দেশ হিসাবে আমরা এখনো জানি জিনিসটা, সুতরাং শেষ বিচারে গিয়ে তো আইনের মাধ্যমে ভেটেড হইতে হবে এই যে এক্সিকিউটিভ অর্ডার গুলো, এগুলো কতটা সঠিক সেটা তো শেষ বিচারে গিয়ে একটা সর্বোচ্চ আদালতে গিয়েই নির্ধারিত হতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে এখনো আমি আশাবাদী যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অতীতেও যে এমনকি ডোনাল্ড ট্রাম্পের যে নিয়োগকৃত যারা জাজ রয়েছে,
যে এটা আপনার ফেডারেল কোর্টে বলেন অথবা এমনকি সুপ্রিম কোর্টে বলেন, তারা কিন্তু তাদের নিজস্ব আইনের প্রতি শ্রদ্ধা রেখে অনেকগুলো ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল। তা আমি মনে করি যে এখনো আমাদের যে দেশের ফেডারেল যে জাজ এবং যে সুপ্রিম কোর্ট, এটাই আমাদের শেষ ভরসার স্থল। আশা করি তারা এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখবে, দেখে নিয়ে জিনিসগুলো যেটা সঠিক না সেগুলির ব্যাপারে তারা অবজেকশন দিবে, এবং তাতে করে এই যে আমেরিকা একটা সভ্য দেশ এবং একটা আইনের দেশ, সেটা আমরা দেখতে চাই। এবং সেটা আইনের মাধ্যমে দেখতে হলে আমাদের যে বিচার বিভাগের উপর আমাদের আস্থা রাখতে হবে। জি, এবং বিচারকের এই ইস্যুটি বেশ আলোচনায় আসছে, কারণ তিনি এক ধরনের হুমকি দিচ্ছেন কিংবা এক ধরনের বলছেন যে আদালত অবমাননা কিন্তু হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এই ধরনের একটা রায় দেবো। আমি একটু শেখাল মামুন আপনার কাছে জানতে চাই, বিচারকের বিষয়টির পাশাপাশি জো বাইডেন তিনি ওভাল অফিস থেকে যাওয়ার পর প্রথমবারের মতো কথা বলেছেন, যদিও সোশ্যাল সিকিউরিটি ইস্যুতে তার বক্তব্যটি এসেছে, কিন্তু তিনি বলছেন অলরেডি অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। অনেক বেশি ক্ষতি হয়ে গেছে, জো বাইডেন বুঝছেন, সেটি বলার জন্য তাকে 90 দিন সময় নিতে হয়েছে। তার দল ডেমোক্রেটরা কতটা বুঝতে পারছে যে আসলে অনেক বেশি ক্ষতি হয়ে গেছে কিংবা আরো বেশি ক্ষতি সামনের দিনগুলোতে হতে পারে? Well, look, জো বাইডেন এই কথাগুলো যে বলতেছে ইজ টু লেট, এবং আমরা জানি যে হ্যাঁ ডেমোক্র্যাট দেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছে, আমেরিকার যেসব ইন্ডিপেন্ডেন্ট ভোটার আছে তাদেরকে সে ট্রাই টু ড্র দ্য অ্যাটেনশন। আমেরিকানরা অলরেডি বুঝছে, কিন্তু Joe Biden, the mistake he did not quitting the presidency, we should have open primary. So the open primary হতো তখন we should have a better candidate, এবং then maybe we would have him তখন ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট হতে পারতো। অথবা আরেকটা জিনিস হচ্ছে কি they couldn't control the inflation. আমরা জানি যে ভোটের অনেক আগের থেকে জরিপে দেখা যাচ্ছিল যে বর্ডার ইজ এ বিগ প্রবলেম। সো সে কিন্তু তার অ্যাডভাইজার অনেকবার বলার সত্ত্বেও the border is open. তো আমরা যদি বর্ডারকে কন্ট্রোল করতে পারতাম, আমরা যদি প্রাইমারি ইলেকশনে জো বাইডেন না রান করতো বা মানে যদি অন্য কাউকে রান করার জন্য অপরচুনিটি করে দিত, তখন কিন্তু আমরা এই ধরনের প্রবলেম ফেস করতাম না। অফকোর্স ইট ইজ এ ডিভাস্টেটিং, ইটস লাইক এ 700 পিপলকে ফায়ার করছে আইআরএস থেকে, সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে, সরি, লট অফ পিপল। আমরা হয়তো যারা আমরা ওয়েল অফ আসি, যারা কাজ করি, তাই না, এখানে দে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য সোশ্যাল সিকিউরিটি। আপনারা চিন্তা করেন, আপনি অনেক স্টেটে কিন্তু দ্য পিপল জাস্ট ওয়েট ফর দ্য চেক, এটাই একমাত্র চেক তাদের লিভিং এর জন্য। সো ইটস রিয়েলি স্ক্যারি। লট অফ ভেটারানস, দে ডোন্ট মেক আ লট অফ মানি, দিস ইজ দেয়ার চেক টু সার্ভাইভ। এবং তাদের যদি কোনো এই চেকে পেতে লেট হয় বা ডিসক্রিপেন্সি হয়, এবং তারা যদি ফোন কল করে কাউকে না পায় তাদের প্রবলেমটা সলভ করার জন্য, ইটস এ ডিসগ্রেস ফর দিস কান্ট্রি। এবং প্রেসিডেন্ট বাইডেন শুড হ্যাভ বিন মোর ফোর্সফুল ফর লং টাইম। এবং আমাদের মনে করি আরো ডেমোক্রেটিক governor, senator, they need to be really stand up now. This is the time that, look, this guy became a president, I understand, but this country has to run by the, rules of law. এবং সে কোনো প্রকারের rules of law follow করতেছে না, he is doing whatever he wants. We need to do something. So, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে এই অভিবাসন ইস্যুতে অনেক বেশি কড়াকড়ি হয়তো আমরা ট্রাম্পের সময় দেখছি, কিন্তু এটা তো এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি, যেটি আপনি বলছিলেন যে জো বাইডেনের সময় তৈরি হয়েছিল। বর্ডার একেবারে খোলা ছিল, বারবার করে তার অ্যাডভাইজাররা বলছিল যে বর্ডার এখন বন্ধ করা দরকার কিংবা এটি ভোটে বড় ধরনের প্রভাব পড়বে, কিন্তু জো বাইডেন কর্ণপাত করেনি। ঠিক একইভাবে সোশ্যাল সিকিউরিটি নিয়ে অনেকের অভিযোগ আছে যে এটি মিস ইউজ করা হচ্ছে। অনেক মানুষ আছে যাদের বয়সের কারণে তারা এটি সুবিধাটা নিচ্ছেন। এখনো পর্যন্ত কি মনে হচ্ছে যে ট্রাম্প আসলে, আমরা বলছি যে নৈরাজ্য তৈরি করতে যাচ্ছেন নাকি ল অর্ডারটাকে ঠিক করতে যাচ্ছেন, কোনটা আসলে করতে যাচ্ছেন বলে মনে হয়? Absolutely. The social security, look, there could be some percentage of people always take advantage, no matter who is in the power, Democrat hope, but Trump hope, but any Republican president hope. But this is the system that designed in 1930s by the Roosevelt presidency to safeguard the, some needy people, যারা ডিসেবল, যারা ভেটারান, যারা রিটায়ার্ড, তাদেরকেই তো সেভ করার জন্য এই ইনস্টিটিউটটা করা হয়েছিল। এবং তার জন্যই কিন্তু পয়সা প্রত্যেকটা, লাইক আই এম পেইং ফর দিস সোশ্যাল সিকিউরিটি, এভরিবডি ইজ পেইং ফর দিস, যাতে আমাদের কোনো বিপদ হলে বা আমরা যখন রিটায়ার্ড করবো, উই ফিল লাইক সিকিউর, যে আমরা উই হ্যাভ দ্য চেক কামিং ফ্রম দ্যাট। এবং এইটা যদি এখন আমরা না পাই, দেন উই ডোন্ট হ্যাভ দ্য ট্রাস্ট ফর দিস এন্টিটি, উই ডোন্ট হ্যাভ দ্য ট্রাস্ট ফর দিস গভর্নমেন্ট। সেটাই প্রুভ করতে যাচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, যে হোয়াট, ইউ ক্যানট রিলাই অন দ্য গভর্নমেন্ট এনিমোর। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, এই সোশ্যাল সিকিউরিটির সূত্র ধরে আপনার কাছে আইআরএস এর প্রসঙ্গ আসতে চাই যে আইআরএস এর ডাইরেক্ট ফাইলিং এর একটা সুযোগ ছিল, যেটি জো বাইডেন প্রশাসনের তখন সময় থেকে এটি হয়েছে, এবং 2024 সালে আমাদের হাতে যে তথ্য আছে প্রায় 240,000-এর মতো এটি তখন ডাইরেক্ট
ফাইলিং ওই সময়টাতে হয়েছে, এখন এইটি বন্ধ করে দিতে যাচ্ছেন। এইখানে 423,450 জন ট্যাক্স পেয়ার তারা সোশ্যাল ডাইরেক্ট ফাইলিং করেছেন এবং তারা রিটার্নও বিষয়টিও আপডেট করেছেন। এখন বিষয় হলো আইআরএস, আমরা এটাও শুনেছিলাম যে এক্সটার্নাল একটা রেভিনিউ এজেন্সি তিনি করার কথা ভাবছিলেন, এক্সটার্নাল রেভিনিউ সার্ভিস করার কথা ভাবছিলেন আইআরএস এর পাশাপাশি। এখন আবার এই ডাইরেক্ট ফাইলিংটা যদি বন্ধ করে দেওয়া হয়, এটি কি কোনো নেতিবাচক প্রভাব পড়বে? দেখুন, এই জিনিসটা নিয়ে আমি খুব এডুকেটেড ভালো একটা মানে মন্তব্য করতে পারবো এটা আমি ঠিক মনে করি না। এর কারণ হচ্ছে আমি নিজে কখনো ডিরেক্ট ফাইল করি না, আমি অ্যাকাউন্টেন্টের মাধ্যমে যাই, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার কিছু অভিজ্ঞতা আছে অন্যদের কাছ থেকে আলাপ করে, যারা ডিরেক্ট ফাইলটা করে সেটা কিন্তু যাদের মানে ট্যাক্স রিটার্নটা খুবই সিম্পল আর কি। আপনার কোনো ডিডাকশন নেই, আপনার কোনো বিজনেস নেই, আপনার বাড়তি কোনো বাড়ি নেই, আপনার কোনো স্টক নেই, এরকম যারা স্টুডেন্ট মতো যারা, হ্যাঁ, তাদের জন্য জিনিসটা সহজ ছিল। কিন্তু যাদের জন্য এইসব আইটেমাইজ ডিডাকশন আছে, তারা কিন্তু ডিরেক্ট ফাইলটা নিজে করতে গিয়ে অনেক ঝামেলার শিকার হয়েছে। আপনার রিপোর্টটাতে আপনি বলেছেন 4 লক্ষ লোক যারা অ্যাটেম্প করেছিল এটাকে নিজে নিজে ফাইল করার জন্য, তাদের অর্ধেকের কম মানুষ কিন্তু মাত্র ফাইল করতে সক্ষম হয়েছিল, বাকিরা পারেনি। সুতরাং মানে অন প্রিন্সিপাল আমি মনে করি যারা দরিদ্র, যারা হচ্ছে যাদের ফাইলটা খুব সিম্পল আর কি, যাদের ট্যাক্সটা খুব ফ্রি সিম্পল, ট্যাক্স ফাইলিং, যেটা ফ্রি একদম আর কি, তারা ট্যাক্স দিতে হয় না, তাদের জন্য এটা থাকা উচিত ছিল। কারণ তাদের জন্য এটা উচিত, কারণ আর যারা হচ্ছে কমপ্লিকেটেড ট্যাক্স ফাইল করে তাদের জন্য এটা যে ফ্রি যে জিনিসটা সিস্টেমটা, এটা আসলে ফ্রি ছিল না। আপনি যখন এই ওয়েবসাইটে ঢুকতেন, যে তারপরে ফর্ম ফিল আপ করতে শুরু করেন, যখন দেখা যাচ্ছে যে আপনার ট্যাক্স রিটার্নটা সিম্পল না আর কি, আপনার অনেক আইটেমাইজ ডিডাকশন আছে, তখন কিন্তু এখনো তারা চার্জ করতো। আমার এক ফ্রেন্ড $357 টাকা দিয়ে, যে তথাকথিত ফ্রি ওয়েবসাইটে $357 দিয়ে তাকে এটা ফাইল করতে হয়েছে 3 দিন খেটে খুঁটে। এটা যদি সে একজন অ্যাকাউন্টেন্ট দিয়ে করতো, এটা $200 করতে পারতো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যাদের সিম্পল ফাইল, যারা গরিব মানুষ রিলেটিভলি, তাদের জন্য এটা ওপেন রাখা উচিত, কারণ তারা সিম্পলি এটা করতে পারে 1 ঘন্টার মধ্যে। কিন্তু এখন যে কারণে এটা বন্ধ করে দেওয়া হচ্ছে, আমার ধারণা যে ট্যাক্স প্রিপারেশন যে কোম্পানি আছে, অনেক বড় বড় কোম্পানি আছে, যেমন মনে করেন H&R ব্লক, তারা তো এক ধরনের লবিং পাওয়ার, তারা রিপাবলিকানদেরকে মানে বোঝাতে সক্ষম হয়েছে যে এটা আমাদের বিজনেসের ক্ষতি হচ্ছে, তোমরা এটা ফ্রি এটা সাবমিট করাটা বন্ধ করে দাও। তো এটা তাদেরকে হেল্প করার জন্য, কোম্পানিগুলোকে, ট্যাক্স প্রিপারেশন কোম্পানিগুলোকে হেল্প করার জন্য এই আইনটা তারা করেছে। যেটা আমি প্রথমে বললাম, এই ব্যাপারে এর থেকে বেশি এডুকেটেড মন্তব্য আমার পক্ষে করা সম্ভব না। এটার পক্ষেও আছে, মত আছে, বিপক্ষ আছে, অর্থাৎ এটা ইতিবাচক নেতিবাচক দুটো দিকই থাকতে পারে। শেখাল মামুন, আপনার কাছে 1 মিনিটে জানতে চাই, তারপর আমরা একটা ছোট বিরতিতে যাব। এই ডাইরেক্ট ফাইলিংটা কি আসলে বন্ধ করে দেওয়া ঠিক হবে কিনা? Absolutely not. Look, there's a lot of people, they don't like to spend $200 end of the day. They could buy some groceries with that money. So government is here to help serve the people. এবং এটা যদি খুব সিম্পল হয়, যাদের কোনো WT নেই, যাদের কোনো ইনকাম নেই, যারা রিটায়ার্ড, why they should pay extra $200 or $300? But yes, আপনি যদি অনেক টাকা ইনকাম করেন, ট্যাক্স থাকে, অনেক স্টক থাকে, প্রপার্টি থাকে, whatever, they should pay for this. এবং এটার জন্য তো ওপেন আছে, সেটা আপনি কেন কাট করবেন? This is the difference between the Democratic Party and Republican Party. They don't think about the morality, the ultimate purpose of this process, this service. জি, আমরা একটা ছোট বিরতি নিচ্ছি, আমরা ফিরবো, বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান এবং শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করব। শেখ আল মামুন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হলো যে বিএনপি, বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল এই মুহূর্তে, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে একটা বৈঠক করেছে, যে বৈঠকে তারা নির্বাচনের সুনির্দিষ্ট সময় জানতে চেয়েছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে বলেছেন ডিসেম্বর থেকে জুন তারা সন্তুষ্ট হতে পারছে না। তারা বলছে
ওয়াই নট অনলি ডিসেম্বর, এখানে আবার জুনের অপশন কেন আসবে? তারা এটা নিয়ে দলের মহাসচিব স্পষ্ট করে বলেছেন তারা খুবই অসন্তুষ্ট, তারা কোনো সন্তুষ্ট হতে পারছে না। আপনার কাছে কি মনে হয় যে যদি মনে হয় এই সরকার 5 বছর থাকার কোনো উদ্দেশ্য তাদের নেই, তারা একটা সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে এসেছে সংস্কার করবে, এবং সেই সংস্কার করতে তারা যদি জুন পর্যন্ত সময় নিয়েও নেয়, অর্থাৎ জুন পর্যন্ত যদি হয়ও, সেখানে এত আপত্তি কেন? I really don't know. I don't know যে BNP, active vice chairman, president, Begum Jia যেটা বলছে, they met in London yesterday. So I don't know, but আমার কাছে যেটা মনে হচ্ছে যে what, even আমেরিকাতে যখন প্রাইমারি ইলেকশনের ব্যবস্থা আছে, and there's a lot of new generation, Gen Z, যারা আমরা ইলেকশনে ইনভলভ হই, they became congressperson, eventually senator, they became governor, এবং এখানে যেসব করাপশন গুলো হয় আমেরিকাতে, তাই না, এখানে কাউন্সিলম্যান থেকে শুরু করে স্টেট সেনেটর সবাই যদি কেউ, এনিবডি ইনভলভ উইথ করাপশন, ইভেনচুয়ালি দ্যাট পারসন ইজ প্রসিকিউটেড এবং তারা কিন্তু জেলে যায়। কিন্তু ইভেন আমেরিকাতে যারা প্রফেশনাল পলিটিশিয়ান, ইভেনচুয়ালি দে আর ইনভলভ উইথ সাম কাইন্ড অফ করাপশন ইন লং রান। সো বাংলাদেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা দেখে আসছি দুইটা পার্টি, দে ফিল লাইক দে ওন দিস কান্ট্রি, দিস পার্ট অফ দেম, তারা ওনারশিপ মনে করে। কিন্তু ডেমোক্রেসি ইজ নট এ ওনারশিপ। ডেমোক্রেসি আমরা জানি যেসব ওয়েস্টার্ন সোসাইটি, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, the people's change their opinion, they vote for one group, one party, next time another party, but we don't see any change. Corruption after corruption, সারা দেশটাকে তারা কুক্ষিগত করে ফেলছে। So this is not right. So তারা যদি 6 মাস সময় নেন, I don't think it's a big deal. December to June, if you could, আপনারা যখন বিএনপি যখন 15 বছর সার্ভাইভ করছে, they couldn't do anything, they couldn't remove Amlik from the power. So এখন তারা ছাত্র জনতারা একটা গভর্নমেন্টকে তারা রিমুভ করছে, দে আর ট্রাই টু ফিক্স সামথিং, তারা একটা সমস্ত লটা চেঞ্জ করার চেষ্টা করতেছে, বা বিহাইন্ড দ্য সিন যারা এগুলোকে টেক কেয়ার করবে, যে ইলেকশন গুলোকে কাউন্ট করবে, যেসব ইনস্ট্রুমেন্ট গুলো আছে, তারা যদি সেখানে কোনো প্রকার সংস্কার আনে যেটা বলতেছেন, সো ওয়াই নট বি পেশেন্ট লিটল বিট, যাতে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হোক, মানুষ তাকে ভোট দিক, যে যাকে পছন্দ হোক তারা ইলেক্টেড করুক। ইটস নট অনলি বিএনপি's, there's a lot of other organizations, Jamaat Islam আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে, and there's a lot of other people, independent party, there's a new party formed in the Bangladesh. So everybody has right to express, and সেটা যদি করার মানে right environment create না হয়, then as vote দিলে তো again another crop people could be elected, and we're going to go back to the square one again. সেই একই অবস্থা হয়ে যাবে, তাই না? So আমার মনে হয় তারা যেহেতু এতদিন 15 বছর আওয়ামী লীগের আন্ডারে তারা সার্ভাইভ করছে, তারা দেশের থেকে বাইরে গেছে, তাদের নেতা কর্মীরা অনেক জেলে গেছে, সো এখন why not another few months, তাদেরকে পেশেন্স হওয়া উচিত। They should work with this new government under the Dr. Yunus, এবং ultimately it might bring something very good for this country. আমরা জানি এখন বাংলাদেশে অনেকেই ইনভেস্ট করার জন্য তারা ইন্টারেস্টেড, তারা অনেক কিছু করতেছে। সো those are the things people, বাংলাদেশি লোকরা ওয়েট করতেছে। বাংলাদেশি পিপল চায় না, যেটা জরিপে দেখা যাচ্ছে, they don't like to see any corrupt people, they don't like any corrupt people coming to the power and do the same thing they did 10 years ago. So they want to have a new party, new way to run this country. বাংলাদেশের মানুষদের নিয়ে যে অবজারভেশনটা আপনি বললেন, এখানে একটু আপনার কাছে জানতে চাই, যদি ভোট হয় তাহলে তো এই বাংলাদেশের মানুষরাই আবার যাদেরকে আমরা তথাকথিত কিংবা আমরা বলছি যে করাপ্টেড, অর্থাৎ এই দুটো দল বিএনপি এবং আওয়ামী লীগ, এই মানুষরাই তো তাদেরকে ভোট দিয়ে পাঠানোর পর জানে যে তারা দুর্নীতি করবে, তারা দুর্নীতি করেছে, তারপর যখন দুর্নীতি শুরু করে তখন আবার এই মানুষটাই হায় হুতাশ করা শুরু করে। এটা কি আসলে মানে রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক শিক্ষার অভাব, নাকি কি কারণে তারাই তো ভোট দিয়ে পাঠায়? তারাই তো এই নতুন প্রজন্ম যাদের কথা বলা হচ্ছে, ভোটে দাঁড়ালে এরা তাদেরই ভোট পাবে না, এই জনগণদেরই ভোট পাবে না, ভোট পাবে হয় সে বিএনপি না আওয়ামী লীগ। তাহলে আসলে জনগণের আপনি বলেন। জি, হাই হুতাশ কথাটা, লোক আমেরিকাতে যখন আমরা দেখছি ট্রাম্পকে ইলেক্ট করছে, তার মানে এই না যে লোকজন, আপনারা দেখেন লাস্ট উইকেন্ড থাউজেন্ডস অফ পিপল কেম আউট টু দ্য স্ট্রিট, তারা গভর্নমেন্টের এগেইনস্টে প্রোটেস্ট করছে, তার গভর্নমেন্টের এগেইনস্টে নিউ ইয়র্কে, ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন জায়গায় তারা প্রোটেস্ট করছে। সো দিস ইজ পিপলের রাইট আছে। কিন্তু বাংলাদেশে কি কখনো এই ধরনের কোনো ডেমনস্ট্রেশন হয়েছে? নো। সো দিস ইজ মিডিয়াতে কখন কি আপনি কি সত্যি করে কিছু বলতে পারবেন? নো। আপনি কোনো একটা আর্টিকেল লিখতে পারবেন, একটা ওপিনিয়ন পেজে কোনো কিছু লিখতে পারবেন, দিস আর দ্য পার্ট অফ ডেমোক্রেসি। সো এই ধরনের কোনো ফিল্ড বাংলাদেশে এখনো তৈরি করা হয়নি। সো দোজ আর পার্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট বাংলাদেশের ডেমোক্রেসি। সো হাই হুতাশ করা ঠিক বলবেন, আপনি বলেন আর হয়তো উই কুড হ্যাভ এ ডিফারেন্ট পার্টি, উই কুড হ্যাভ এ ডিফারেন্ট পারসন বিসাইড আওয়ামী লীগ এবং বিএনপি,
that could be from the new generation থেকে তারা হয়তো very honest, very clear, they will not be corrupted. So we have to hope for the best. তারপর আপনারা দেখেন মালয়েশিয়া থেকে দেখেন, ইন্দোনেশিয়া দেখেন, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখেন, they are electing and selecting the new generation people. এবং তারাই কিন্তু they could build the country better than previous corrupted party. জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে জানতে চাই সেটা হলো যে কোথাও কোথাও কোনো জায়গা থেকে 5 বছর এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে যেতে চায় এমন একটা গুঞ্জন, আভাস, গুজব উঠছে। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও বলছেন যে জনগণ বলছে আমরা 5 বছর থেকে যাই। আরে ভাই, বললে আপনার না বললেও পারতেন। আপনি কি সেটাকে সমর্থন করেন কিনা যে জনগণ বলছে, আপনি বলছেন কেন? কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি প্রতিনিধি যারাই তার সঙ্গে দেখা করতে যাচ্ছে তাদেরকে স্পষ্ট করে বলছেন না, আগামী জুনের মধ্যে, সর্বোচ্চ জুনের মধ্যে আমরা নির্বাচনটা চাই। সেক্ষেত্রে বিএনপি চাইছে পারলে আগামী কালকে নির্বাচনটা হোক। ওরা কোনোভাবে জুনে যেতে চাচ্ছেন না। হয়তো বিএনপি জুনেও যেতে চায়, রাজনৈতিক একটা কৌশল থাকে। রাজনৈতিক কৌশলটা থাকে যে আমি চাপ দেবো ডিসেম্বরে যাতে সর্বোচ্চ জুন পর্যন্ত যায়, 5 বছর না যায়। বিএনপি কি কৌশলের অংশ হিসেবে এটি করছে, নাকি বিএনপি ভয় পাচ্ছে যে সামনের দিনগুলোতে যত দিন বেশি যাবে নতুন রাজনৈতিক দল গুছিয়ে উঠবে, বিএনপির জনপ্রিয়তা কমবে, এ ধরনের আশঙ্কা থেকে কি তারা তাড়াহুড়া করছে, নাকি সত্যিকারের গণতন্ত্র রক্ষার জন্য তারা আসলে তাড়াহুড়া করছে বলে আপনার কাছে মনে হয়? এখন প্রফেসর ইউনূস যেই কথাটা বলেছেন অল এলং যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে, এটা থেকে তো তিনি সরে আসেননি। তাদের উপদেষ্টারা কেউ কিছু বলছে, এগুলি ব্যক্তিগত উদ্যোগে বলছে। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা আপনি যেটা একটু আগে উল্লেখ করলেন, তিনি কিন্তু একটা বর্ণ ব্যাখ্যা দিয়েছেন যেটা তার কথা না, মানুষজন তাকে পাশ থেকে বলছিল। ঠিক আছে, এখন বিএনপি কেন এত দ্রুত ইলেকশন চায় এটা তো আমরা জানি যারা পলিটিক্সটাকে ফলো করি বাংলাদেশে। বিএনপি অলরেডি যেভাবে বিভিন্ন ধরনের মানে চাঁদাবাজি, লুটপাট, অপকর্মে লিপ্ত হয়ে গেছে, তাতে তাদের প্রচুর দুর্নাম হচ্ছে। দুর্নাম হলে পরে প্রতিটা দিন যাচ্ছে আর বিএনপির স্বরূপ উদ্ঘাটিত হচ্ছে, মানুষজন তাদের প্রতি বিমুখ হচ্ছে। এবং বিএনপি এটা বুঝতে পারছে এটা যদি কন্টিনিউ করে তাহলে হিতে তাদের পক্ষে আর মানুষজন থাকবে না, আস্তে আস্তে কমতে থাকবে, বাড়বে না। এটা একটা প্রধান কারণ। আর একটা কারণ হচ্ছে আপনি যেটা বললেন নিজেই, যেখানে এক ধরনের রাজনৈতিক কৌশল হিসাবে তারা আর কি মেক শিওর হতে চাচ্ছে যে প্রফেসর ইউনূস ডিসেম্বরের মধ্যে না হলেও জুনের আগে যাতে অবশ্যই নির্বাচনটা দেয়। কিন্তু এটা যদি আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রফেসর ইউনূসের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুব কন্ট্রোলে রাখতে পারতো, যেমন মব জাস্টিস যেগুলি হচ্ছে বাংলাদেশে, র্যান্ডম রেপ টেপ হচ্ছে, এগুলি যদি বন্ধ করতে পারতো, তাহলে আমার ধারণা সাধারণ জনগণ ইলেকশনের নাম গন্ধও তুলতো না, যদি পুরো জিনিসটা কন্ট্রোলে রাখতে পারতো। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি কন্ট্রোলে থাকতো, মানুষ নিরাপদ বোধ করতো। জিনিসপত্রের দাম কিন্তু অতটা বাড়ে না এই বাংলাদেশে, কারণ বাংলাদেশের জিনিসপত্রের দাম সারা জীবনই বাড়ে, সেইভাবেই বাড়ে, রমজানে বাড়ে না, আপনারা জানেন। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যদি নিয়ন্ত্রণে রাখতে পারতো, তাহলে সাধারণ জনগণ ভোট চাওয়ার ধারে কাছে যেত না। তারা বলতো 5 বছর না হোক, আপনাদের যতটা সময় প্রয়োজন ততটা সময় থাকে। এখন দেখুন, যখন এই সরকার ক্ষমতায় আসলো, নতুন সরকার, বিএনপি তো তাদেরকে সমর্থন করেছিল, তাই না? তারা তাদের স্বীকৃতি দিয়েছে, তাদের সমর্থন করেছে, এবং তারাও বলছে যে আমরাও সেই আন্দোলনের অংশ ছিলাম বিএনপি। তাহলে যদি আন্দোলনের একটা উদ্দেশ্য ছিল, এখানে বিচার হবে, সংস্কার হবে, তারপর ইলেকশন হবে, আপনি বিচার সংস্কার এগুলি বাদ দিয়ে তড়িঘড়ি করে ইলেকশন হয়ে আপনি যদি আবার আগের নিয়মে ইলেকশনটা করেন, তাহলে তো আপনার এই যে দুর্নীতিগুলি হতো, এগুলি সংস্কার ছাড়াগুলি বন্ধ করা যাবে না। কিছু কিছু বেসিক দুর্নীতি, বেসিক সংস্কার তো প্রয়োজন। এই সংস্কারের জন্য প্রফেসর ইউনূস 161টা সংস্কার কমিশনের রেকমেন্ডেশন নিয়ে এসছে, এবং তারা সমস্ত রাজনৈতিক দলগুলি ইনক্লুডিং বিএনপি, জামাত, সবের সাথে তারা আলোচনা করছে। 161টা সংস্কারের মধ্যে আপনারা কয়টাতে রাজি আছেন? সবগুলি রাজনৈতিক দলের সাথে যখন তাদের কথা বলা শেষ হবে, তখন তারা একটা জুলাই সনদ ঘোষণা করবে। 161-র মধ্যে ধরে নিলাম 50টাতে সবাই একমত, সেটা তাদের করতে দেন। এই সময়টা তো তাদের পার হয়ে যায় না প্রফেসর ইউনূসের। সুতরাং বিএনপি যেটা করছে আমার দৃষ্টিতে এটা রাজনৈতিক কৌশল হিসেবে করছে, আদারওয়াইজ তাদের এটা করার কোনো মিনিমাম যুক্তি নাই। তারা 15 বছর শেখ হাসিনার আন্ডারে মানে সহ্য করতে পারছে, প্রফেসর ইউনূস তাদেরকে এরকম কোনো জেল জুলুম দিচ্ছে না, তাহলে আর 6 মাস তারা থাকতে পারবে না কেন? আমি তো মনে করি সমস্ত সংস্কারগুলি আগে হওয়া প্রয়োজন, বিচারটা আগে হওয়া প্রয়োজন। তার জন্য যদি 1 বছর 2 বছরও লাগে, ব্যক্তিগতভাবে মনে করি সেটাই হচ্ছে অঙ্গীকার ছিল এই আন্দোলনের।
যে সংস্কার হবে, বিচার হবে, তারপরে হবে ইলেকশন। আবার অন্য একটা প্রসঙ্গ করার জন্য যতটা সময় প্রয়োজন ততটা সময় তাদের নেওয়া প্রয়োজন। তবে আমি যেটা প্রথমেই বললাম, প্রফেসর ইউনূস যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারে, সেটাকে আমিও সমর্থন করি না। আমিও মনে করি না তার অনেকদিন ক্ষমতায় থাকা প্রয়োজন, যদি সে জিনিসটাকে কন্ট্রোলে আনতে না পারে। ওকে, অন্য একটা প্রসঙ্গ আপনার কাছে জানি, সেটা হলো যে এনসিপি নতুন যে রাজনৈতিক দলটি গঠন করা হচ্ছে, প্রফেসর ইউনূস জুনের কথা বলছেন, কিন্তু প্রফেসর ইউনূস বলেছিলেন যে এই এনসিপির এই ছেলেরাই আমাকে দায়িত্ব নিতে বলেছে, তারাই আমাকে ক্ষমতায় বসিয়েছে, তাদের কাছে আমার দায়বদ্ধতা, এটি শুরুর দিকে তার বক্তব্য ছিল। তখন যদিও ওরা রাজনৈতিক দল গঠন করেনি। রাজনৈতিক দল গঠন করার পর থেকে তারা যে বক্তব্যগুলো দিচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে তারা জুনিয়র নির্বাচন সেটা কিন্তু তাদের বক্তব্যে আসছে না। তারা বলছে, আজকে যেটি আমি নাহিদ ইসলামের বক্তব্যে দেখলাম যে প্রশাসনের সব জায়গায় বিএনপি বসে আছে, তাদের আন্ডারে নির্বাচন সম্ভব নয়। তারা গণপরিষদ নির্বাচনের কথা বলছে এবং কোথাও কোথাও 5 বছরের কথা তাদের নেতাদের মুখ থেকে শোনা যাচ্ছে। অর্থাৎ অন্যদিকে এনসিপি এটিকে লম্বা করতে চাচ্ছে টাইমটা, এটাও কি আপনার কাছে মনে হচ্ছে? না, এনসিপি তো আসলে তাদের যে অঙ্গীকার সেটি পুনর্ব্যক্ত করছে। ইনফ্যাক্ট এনসিপি তো অলং বলে আসছে যে তারা গণপরিষদ নির্বাচন চায়। গণপরিষদটা কেন? এবং ইদানিং তারা বলছে গণপরিষদ এবং যে সংসদ নির্বাচন এটা একই দিনে হতে পারে। অর্থাৎ গণপরিষদ নির্বাচনটা হচ্ছে কি, ওরা বলছে যে যেহেতু আগের সংবিধানে অনেক ফাঁক ফুকর রয়ে গেছে, ওই জন্যই হচ্ছে সংবিধানটাকে ইউজ করে আমাদের যেই প্রধানমন্ত্রী থাকে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। এই জায়গাগুলি কিছু সংস্কার করা প্রয়োজন। এই সংস্কারটা আপনার সংসদে হবে না, তারা বলছে সংসদে হলে যেটা হবে, নতুন দল ক্ষমতায় আসতে এগুলিকে আবার পাল্টে ফেলতে পারবে। গণপরিষদের মানেটা হচ্ছে যে গণপরিষদ প্রথম 2-3 মাসের জন্য রিরাইট করবে সংবিধানটা, নতুন সংবিধান করবে, তারপর একই লোকেরা, নির্বাচিত লোকেরা সাংসদ হিসাবে বাকি দায়িত্ব পালন করবে। এই পজিশনটা কিন্তু এনসিপির খুব ক্লিয়ার। ওরা বলছে যে আমরা যে অঙ্গীকার নিয়ে আন্দোলনটা করেছি, যে সংস্কার প্রয়োজন এই দেশে, যে সংস্কারের জন্য আসলে 2-3 মাস এনাফ টাইম না, এবং বিচারটাও প্রয়োজন। এই যে এত হত্যাকাণ্ড হয়ে গেল, লুটপাট হয়ে গেল, শুধু হত্যাকাণ্ড না, এই যে পাচার হয়ে গেল টাকা পয়সাগুলো, এগুলির আপনি কি কোনো ধরনের বিচার ছাড়াই আপনি আবার নতুন দলকে ক্ষমতায় দিবেন? সুতরাং আমার দৃষ্টিতে আমি এনসিপিরও সমর্থক না, বিএনপির না, আওয়ামী লীগেরও না, অফিসিয়ালি কোনো দলের আমি সমর্থক না। কিন্তু আমি মনে করি এনসিপি যেটা বলছে এটা তাদের সব সময় তাদের এটাই তাদের কথা ছিল, সংস্কার, বিচার, তারপর নির্বাচন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আসলে এখান থেকে বাংলাদেশের পরিস্থিতিটা নানা সময় পর্যবেক্ষণ করার চেষ্টা করি, এবং বাংলাদেশের পরিস্থিতি যখনই কোনো রকম বড় ইস্যু তৈরি হয়, আমরা এটি নিয়ে আমেরিকাতে যে বাংলাদেশিরা আছেন, আপনাদের সবার মাতৃভূমি বাংলাদেশ, হয়তো এখন বাস করতে হচ্ছে আমেরিকায়, আমরা সে বিষয়গুলো তুলে আনার চেষ্টা করি, আমেরিকার রাজনীতির পাশাপাশি সেগুলো আলোচনা করার চেষ্টা করি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং সময়ের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আগামীকাল আবারও দেখা হবে রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।